সবাইকে আমন্ত্রণ এবং সুন্দরী টিভি বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি ইভান সাই শুরু করছি আজকের ব্র্যান্ড মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। এনটিভির পর্দা জুড়ে বেশ খানিকটা সময় আমরা একসাথেই থাকবো, তোমাদের ফোন কল নিতে চাইবো, একজন অতিথিও আছেন। তবে তার আগে বলি, টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং ওয়ার্ল্ড কাপে অনেকেরই পছন্দের দল নিশ্চয়ই অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার ক্রিকেট দল সম্পর্কে শুরুতে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বিশ্বব্যাপী অজি নামে পরিচিত। 1877 সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাত্রা শুরু হয় এই দলটির, এবং ওয়ানডে ক্রিকেটে দলটির অভিষেক ঘটে 1970-71 মৌসুমে। বিশ্বের প্রাচীনতম ক্রিকেট দলটির বর্তমান অধিনায়কের নাম স্টিভ স্মিথ এবং কোচের দায়িত্বে রয়েছেন ড্যারেন লেহম্যান, স্যার ডন ব্র্যাডম্যান, শেন ওয়ার্ন, রিকি পন্টিংয়ের মতো অসংখ্য কিংবদন্তি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার, সর্বাধিক 5 বার ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলটির বর্তমানেও তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। জানা হলো। এবং এটাও বলি যে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, এবং সেমিফাইনালে যাবার একটি মহাযুদ্ধ বলা যেতে পারে। এবার বলা যেতে পারে স্টুডিওতে আজ আমাদের সাথে কে আছেন, কে তার কথাগুলো শোনাবেন। তিনি একজন মডেল এবং অভিনেত্রী, আর এই সময়ের বেশ জনপ্রিয়ই বলা যায়, তানিন তানহা। তার সাথে কথা বলবো, তোমাদের সাথেও কথা বলতে চাই। তার আগে একটি তথ্য তোমাদেরকে দেই। বুদ্ধির খেলা যে বিভাগটি নিয়ে আমরা আসলে প্রশ্ন করতাম আগে, সেই বিভাগটিতে পরিবর্তন এসেছে। সেই বিভাগের পরিবর্তে আজ থেকে থাকবে বইয়ের মানুষেরা। সেই বিভাগটি নিলে খুশি হব। তানহা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। একটানা অনেকক্ষণ কথা বললাম, এবার একটানা অনেকক্ষণ তোমার কথা শুনবো। হ্যাঁ, তুমি আমার সাথে ড্রেস কেন ম্যাচ করে আসছো? আমি ড্রেস ম্যাচ করে আসি। মিলে গেছে। মিলে গেছে, হয় এরকম। এই যে মিলে যাওয়ার ব্যাপারটা ধরে একটু বলতে চাই। তুমি এখন মডেল, অভিনয় শিল্পী, ছোটবেলায় কি তাই চাইতে? মানে পরে কি ইচ্ছেটা মিলে গেছে এরকম কিছু? না, এরকম কিছুই ছিল না। মজার ব্যাপার হচ্ছে, ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি হবা, আমি বলতাম আমি ট্রাক ড্রাইভার হব। কোয়েশ্চেন ইজ যে ট্রাক ড্রাইভার কেন? আমার কাছে মনে হতো যে ট্রাক অনেক বড় একটা গাড়ি, সো ওইটারই ড্রাইভার হওয়া উচিত। এরকম কিছু ছিল না। আচ্ছা, মানে কখনোই ইচ্ছে ছিল না যে আমি আসলে মিডিয়াতে কাজ করব বা অভিনয় শিল্পী হব, এরকম? না, ওরকম ইচ্ছা ছিল না, আসলে ছিল না। একটা কথা আমরা সবাই জানি যে এটি জনপ্রিয় রিয়েলিটি শো, সেখান থেকেই তোমার আসলে মিডিয়াতে আসা। সেখানে জড়িয়ে যাওয়া কিভাবে? লাক্স। হ্যাঁ, সেখানে আসলে আমি মানে আমরা কি করি, ফ্রি টাইমে ফেসবুক ইউজ করি না, তো আমি এরকম এখন আমরা ইম্পর্টেন্ট টাইমে ফেসবুক ইউজ করি। এক্স্যাক্টলি। তো আমি এরকম ছবি জমা দেওয়ার পরে আমাকে কল দিল, দেওয়ার পরে আমি সিলেক্ট হলাম। যখন 300 গার্লস ছিল, তো আমি ইন্টারভিউতে গেলাম। মানে নার্ভাস ছিলাম। সেটা কি এমনি আসলে খুব শখের বশে? এমনিতেই, মানে লাইক হবে, আমি এটা কখনো চিন্তাও করি নাই। দেন ইন্টারভিউ দেওয়ার পরে মানে সিলেক্ট হলাম, টপ 18-এ গেলাম, ক্যাম্পে গেলাম, এন্ড ফাইনালি। আচ্ছা, তখন থেকে কি ইচ্ছেটা বাড়ছিল যে আমি এগুলো করব? বাড়ছিল বলতে, আমি যখন টপ 13-এ ছিলাম, তখন আমার ইচ্ছেটা বাড়ছে যে হ্যাঁ, আই এম ডুইং সামথিং। ওকে, বাট এর আগ পর্যন্ত আমি ওরকম আসলে প্ল্যানটা ছিল না। তো এটা 2014-এর কথা আমরা বলছি, এখন 2 বছর পেরিয়ে গেছে, অনেক কাজ তো তুমি করছো। একটু শুনতে চাই এই সময়ে কি কাজ করছো? আপাতত যেহেতু সামনে পয়লা বৈশাখের শো, শুট, এগুলো নিয়ে ব্যস্ত, আর পাশাপাশি একটা সিরিয়াল করছি। সিরিয়ালটার কথা শুনি। সিরিয়াল হচ্ছে ATN-এর, ওটা হচ্ছে লাইফ ইন এ মেট্রো। আচ্ছা, মানে এটাই কি তোমার প্রথম টিভি নাটকে জড়িয়ে পড়া? টিভি আমি এর আগে 21 টেলিভিশনের একটা কাজ করেছি, ওটার নাম ছিল হচ্ছে মাহি। ওখান থেকে আসলে শুরু। কারা কারা কাজ করেছিল ওখানে? রঙের একটা অভিনেত্রী ছিল মাহি, ওর নামও মাহি ছিল, আমি ছিলাম, আর একটা ভাইয়া ছিল, মানে নন প্রফেশনাল। কি চরিত্র ছিল? আমার চরিত্র ছিল, ওটা হচ্ছে ইফটিজিং বেস করা। সো আমার চরিত্র ছিল, আমি প্রতিদিন কয়েকটা ছিল আমাকে খুব বিরক্ত করে, তো একটা টাইম আমি ফেড আপ হয়ে যাই অ্যান্ড আমি সুইসাইড করবো, এরকম একটা প্ল্যানিং করি। তো যে ফ্রেন্ডটা মাহি, ওইটা হচ্ছে ওরই ভাই। সো ওইভাবে ওইটাই ছিল একটা সামাজিক মেসেজ দেয়া, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি কথা বললে। আমরা অনুষ্ঠানের মাধ্যমেও চারপাশে এই মুহূর্তে বিভিন্ন এরকম ঘটনা ঘটছে, সেখান থেকেও বলবো যে সবাই যেন সেই জায়গাটায় সজাগ থাকে, সচেতন থাকে। আর সচেতনভাবে একটা কাজ আমি এখন করবো, তা না সেটা হচ্ছে একটা টেলিফোন নেব, তারপর আবার তোমার সাথে কথা বলবো। কে বলছো? হ্যালো হ্যালো। হ্যাঁ, এই টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে তারপর কথা বলো। নামটা বলো। প্রীতম সরকার। প্রীতম সরকার, কোন ক্লাসে পড়ো?
ক্লাস 9 ক্লাস 9 ফাইন। বলো কোন বিভাগ থেকে প্রীতম প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। আজকে খেলা আছে কিন্তু এখন চলছে একটা খেলা, ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান, তারপর তো বিগ ম্যাচ। চলো প্রথম প্রশ্ন প্রীতম সরকার, টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচ ড্র হয়েছিল কোন দুই দলের মধ্যে? অপশনগুলো আমি বলে দিচ্ছি, ক ভারত পাকিস্তান, খ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, গ ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড। বলো, এটা পারা উচিত সরকার, পারা দরকার। দক্ষিণ আফ্রিকা খ। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা উত্তর নিলাম কিন্তু সঠিক নয়। সঠিক উত্তরটি জেনে রাখো, ভারত পাকিস্তান প্রথম টি-20 বিশ্বকাপে এই ম্যাচটি ড্র হয়েছিল। তানহার একটা ফোন নেব। হ্যাঁ শিওর। কে বলছো? হ্যালো ভাইয়া, আমি আনিকা। আনিকা কোন ক্লাসে পড়ো? ভাইয়া ক্লাস 10। ক্লাস 10। ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাইয়া জীবজগৎ। জীবজগৎ। নতুন একটা বিভাগ কিন্তু আছে আমাদের, হ্যাঁ, বইয়ের মানুষেরা যারাই ফোন করছো নিতে পারো সেই বিভাগ থেকেও প্রশ্ন। প্রথম প্রশ্ন জীবজগৎ থেকে আনিকা তোমার জন্য, ক্রোমোসোম নামটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অপশনগুলো শুনে নাও, ক রবার্ট ব্রাউন, খ ভালডেয়ার, গ কলিকার। ভাইয়া গ কলিকার। কলিকার। উত্তর নিলাম কিন্তু সঠিক নয়, দুঃখিত। সঠিক আচ্ছা, এত উত্তরটি কঠিন কেন হয়? একটু সহজ করে না, বলো। পড়াশোনা করলে সব সহজ। সঠিক উত্তর হচ্ছে খ ভালডেয়ার। 1988 সালে তিনি প্রথম এই নামটি ব্যবহার করেন। কঠিনের কথা তুমি বলছিলে, এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যার যে কাজ সেই কাজের প্রতি, সেই সময়ের প্রতি পড়াশোনা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেই সময়ের প্রতি কাজের সাথে ডেডিকেট থাকলে খুব না, সহজ হয়। এখনকার বাচ্চারা আমার কাছে মনে হয় যারা হচ্ছে ফোন গেমস এগুলো নিয়ে বিজি, মানে এখনো এই মানে এরকম স্টুডেন্ট আছে বা এগুলো নিয়ে এখনো মানে বাচ্চারা আছে আমার মনে হয় না। আচ্ছা তানহা, এই অনুষ্ঠানে এসে তুমি নিশ্চয়ই সেটা জানতে পারলে। আমি একটা ব্যাপার জানতে চাই, এই যে শুট করছো, টিভিসি করছো, অভিনয় করছো, এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের ভূমিকা থাকে, সেই ভূমিকাগুলো নিয়ে কথা বলবো। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে এই অনুষ্ঠানে ইভান সাইড তোমাদের সাথে আছে। আমাদের সাথে আছেন মডেল ও অভিনেত্রী তানিন তানহা। কথা বলছি তার সাথে এবং তোমাদের সাথে কথা বলবো, ফোন করলেই কিন্তু কথা হয়ে যাবে এবং কুইজও খেলতে পারবে। তানহা, অনেক কথা বলতে চাই তোমার সাথে। হ্যাঁ, শুরুতে যে কথাটা বলতে চাই, তুমি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছো এবং প্রাণেরও বেশ কিছু বিজ্ঞাপন রয়েছে। প্রথম বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। প্রথম বিজ্ঞাপনটা ছিল আমার বন্দর স্টিলের। আচ্ছা, এটা কোন সময় ছিল? ওইটা ছিল আমি লাক্স থেকে বের হওয়ার মানে কিছুদিনের মধ্যে ওটা ছিল। ওটা এক্সপিরিয়েন্স ছিল, আমি হচ্ছে আমার ফ্যামিলিতে বাবা মা ভাই আর আমি হচ্ছে বোন। তো ব্যাপারটা ছিল যে আমার বাবা এত বেশি কিপটা থাকে যে সে মানে বাড়ি করার পক্ষপাতী ছিল না। আর তার মনে হয় যে আমরা তো দুদিন পরে মারাই যাবো, তাহলে কেন আমরা বাড়ি করব? তো আমি খুব ডিস্টার্ব, কেন বাড়ি করে না? তো হচ্ছে সামনে তো তুমি অনেক দিন বেঁচে থাকবে, তোমার তো বাড়ির দরকার আছে। মানে আমার ফ্রেন্ড আসতে পারে না, তুমি কি দিয়ে বাড়ি বাড়াইছো, এরকম একটা ব্যাপার ছিল। আর সেকেন্ডার বেশি এক্সপিরিয়েন্স ছিল ওটা হচ্ছে প্রাণেরই ফিড বিস্কিটের, মানে প্রাণ মানে ওটা বলাই যায় না। মানে আমাদের শুটিং টাইম ছিল সকাল 4টা। কোথায় শুটিং করেছো? বান্দরবন। আচ্ছা। মানে সকাল 4টা, মানে আমরা রিপোর্টিং টাইম ছিল সকাল 4টা, মানে আমাদের 5টার মধ্যে থাকতে হবে মেকআপ টেকআপ নিয়ে। দেন হচ্ছে আমরা ঘুমাই 2:30টা, সো 1 ঘন্টা মানে 1.5 ঘন্টাও ঘুম হয় নাই। ওই শুটিং শেষ হচ্ছে পরের দিন সকালে, এরকম মানে সারা দিন সারা রাত খুব কষ্ট হয়েছে। প্রাণ ফিড বিস্কিটের আমার সাথে ছিল ট্রিনো আপু, ছিল পিয়া বিপাশা ছিল, আমি ছিলাম। খুব ভালো হয়েছে, ওটা বেশি কষ্টকর ছিল। মানে আরো তো প্রাণের কাজ করেছিলে। প্রাণের এর পরে করেছিলাম হচ্ছে আরএফএল এর গ্যাসের চুলা। তো ওটা এখনো আসে নাই, মানে করা হয়েছে। ওটা হচ্ছে ওয়াহিদে নামে ছিল, ওটা ভালো ছিল। ওটা মা বাবা বোন 3। আচ্ছা, এই যে বিজ্ঞাপনে কাজ করছো, কেমন লাগে বিজ্ঞাপনে পারফর্ম করতে যখন করো? আমি না আসলে আমার কমফোর্ট জোন হচ্ছে মডেলিং। আচ্ছা, মানে বিজ্ঞাপন বলো আর হচ্ছে মানে নাটক, মানে আমার কমফোর্ট জোন হচ্ছে মডেলিং। হ্যাঁ, আমি যাচ্ছি, মেকআপ নিচ্ছি, ধুমধাম কাজ করছি, চলে আসছি। কিন্তু মডেলিংয়ে যেটা আমি কমফোর্ট থাকি, যেটা অ্যাক্টিংয়ে না। কারণ অ্যাক্টিংয়ে কি হয় যে আমরা সকালে গেলাম, আমার শো মানে কখন শুরু হবে আমি জানি না। কিন্তু অনুষ্ঠান দেখছে, পরে তোমাকে নিয়ে ভাববে বলো, মজা করছিল। যেমন হচ্ছে কখন আমারটা শুরু হবে আমি জানি না, দেখা গেছে ওয়েট করতেছে, মানে আমার কাছে ওয়েটিংটা তো মানে আমি নিতে পারি না। তো এই জন্য আমার কাছে মনে হয় আমার কাছে মডেলিং জোনটাই অনেক কমফোর্ট। বাট অভিনয় ভালো লাগে, করি, মানে ক্যারেক্টার ওয়াইজ করতে পারি। আচ্ছা,
তো এই যে এখন বিজ্ঞাপনের কথা শুনছিলাম, সামনে আর কি কি বিজ্ঞাপন করছো? সামনে আপাতত ওভাবে কিছু করছি না, কারণ আমি আপাতত শুট নিয়ে ব্যস্ত, আর যেহেতু সিরিয়ালটা করছি আর অ্যাঙ্করিংও করছি তোমার মতো। আচ্ছা, অ্যাঙ্করিং এর কথাও শুনবো আমরা। আরেকটুখানি বিজ্ঞাপনে থাকি। বিজ্ঞাপনের কথা বলতে বলতে অনেক সময় মনে হয় যে বিজ্ঞাপন কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হয় বিজ্ঞাপনটা করা, কিন্তু তুমি যেমন বলছিলে যে অনেক কষ্ট করছি, বান্দরবানের শুটিং এর কথা বলছিলে, 4টার সময় উঠছি, শুটিং শেষ করে আসছি, সেই বিজ্ঞাপনটা যখন আবার নিজেই দেখতে পাচ্ছ, সেখানে অনেক ধরনের প্রশংসা থাকে, অনেক সময় তখন কিন্তু কষ্টটা আসলে ভুলে যাই যে আমি এত কষ্ট করলাম, 3 দিন আমি বান্দরবনে ছিলাম, মানে আমার আম্মুও ছিল সাথে, মানে আমার আম্মুর এত কষ্ট হয়েছে, আম্মু ভুলে যায় যে না আমার মেয়েকে আমি টিভিতে দেখতেছি। আন্টি কি আজকে দেখছে? হ্যাঁ আজকে দেখছে। এটা বিজ্ঞাপন না, তারপর ভালো একটি অনুষ্ঠান আর কি দেখছে। তো সমালোচনা কিভাবে নাও? কেউ যদি বলে যে তানহা তোমার এই ব্যাপারটা আসলে ভালো হয়নি, এখানে তোমার আরো বেশি সিরিয়াস হওয়া উচিত, এটা এমন ছিল না, আমি সমালোচনাটাকে খুব ভালোভাবে নিই, কারণ আমার কাছে মনে হয় আমাকে যদি কেউ একজন খারাপ বলে তার মানে ওইটার মধ্যে আমার কোনো লেকিংস ছিল, আমি আরো ভালো করার ট্রাই করি। মানে কেউ খারাপ বললেই তো ভালো করা যাবে, কিন্তু সবাই যদি প্রশ্ন করে না না তুমি ভালো করছো তারপর কিন্তু আমি আমার ভুলটা খুঁজে পাবো না। আমার কাছে মনে হবে যে না আমি ভালো করেছি, কিন্তু যখনই ভুলটা বলবে তখন আমি আমারটা শুধরাতে পারবো যে না। এক্স্যাক্টলি। আর আমি একটা ভুল কোনোভাবেই করতে চাই না, সেটা হচ্ছে অনুষ্ঠানের একদম বড় অংশ জুড়ে যে মানুষগুলো থাকেন যারা আমাদেরকে ফোন করেন, তারাই আমাদের অনুষ্ঠানের প্রাণ। এরকম একটি ফোন আমি এখন নিতে চাই। ঠিক আছে, কে বলছো? হ্যালো ভাইয়া, আমি সোনালি। বাহ, কোন ক্লাসে পড়ো? ভাইয়া 6-এ। 6-এ? অনেক ছোট না, 6-এ বড় হয়ে গেছে। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করবো? ভাইয়া বইয়ের মানুষ। বইয়ের মানুষেরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি প্রথম মানুষ, যে মানুষটি এই বিভাগ থেকে প্রথম প্রশ্ন তুমি নিলে। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা হচ্ছে, বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে রাউলিং এর পুরো নাম কি? এটাই তোমাকে বলতে হবে। অপশনটা আমি বলে দিচ্ছি, স্ক্রলে দেখেও নাও। ক জোয়ান জো রাউলিং, খ জেন ক্যাথরিন রাউলিং, গ জেনি ক্লারা রাউলিং। জে.কে রাউলিং, বলো। ভাইয়া জেনি ক্লারা রাউলিং। কিচ্ছু বুঝি নাই, আবার বলো। ক বলেছো? ক উত্তর নিলাম, তুমি জানো এটা উত্তর সঠিক। ক জোয়ান জো রাউলিং। এত আনন্দ মনে হচ্ছে 500 টাকা তুমি পাচ্ছ, তুমি না ও পাচ্ছে। না না, আমি আসলে খুব আনন্দ, মানে বললাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন শোনো, একটি উপন্যাস সম্পর্কে, তুমিও শুনবে। হ্যাঁ, বিখ্যাত উপন্যাস শোফিজ ওয়ার্ল্ড প্রথম কোন ভাষায় লেখা হয়? অপশনগুলো আমি বলছি। ক ইতালিয়ান, খ ইংরেজি, গ নরওয়েজিয়ান। বলো। এটাও পারি না ভাইয়া। ক ইতালিয়ান। ক ইতালিয়ান উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়, দুঃখিত। সঠিক উত্তর আমরা সবাই জেনে নিই, এটা আমিও আসলে জানতাম না। সঠিক উত্তর হচ্ছে গ নরওয়েজিয়ান। 1991 সালে নরওয়েজিয়ান ভাষায় এবং 1994 সালে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। 500 টাকার বইয়ের জন্য ধন্যবাদ। আচ্ছা, ফোন নিতে তো ভালোই লাগছে, একটা ফোন নেই। হ্যাঁ শিওর। কে বলছো? আমি আকিব। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ক্লাস 6। আচ্ছা, 3। কোন ক্লাস? হ্যাঁ, ক্লাস 6। ক্লাস 6। তোমার কণ্ঠস্বরটা খুব সুন্দর। বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করবো? হ্যাঁ, খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে, বিভাগটি শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করবার পরপরই। প্রথম প্রশ্ন, টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর কোন দলের? অপশনগুলো শোনো। ক শ্রীলঙ্কা, খ পাকিস্তান, গ ওয়েস্ট ইন্ডিজ। এটা অবশ্য আমি জানতাম, জানি। বলো, সময় কিন্তু চলে যাচ্ছে। ভাই অপশন গ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ আসলে তোমার দোষ না, ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলে এটাই বলা উচিত ছিল, কিন্তু উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা, যারা 260 রান করেছিল কেনিয়ার বিপক্ষে। এটা 2007 সালের কথা। কথা তো বলবো তোমার সাথে, বলছিলাম যে বিজ্ঞাপন নিয়ে অনেক কথা বলতে আমার কাছে মনে হলো যে বিজ্ঞাপনের নিজের আইডল থাকে না, অনেকের কাছ থেকে ইন্সপিরেশন পাওয়া যায়। কাদেরকে খুব বেশি পছন্দ তোমার? শুধুমাত্র বিজ্ঞাপন বলবো না, আচ্ছা, আমি এমনিতে আমার আইডল এটিএম শামসুজ্জামান, আচ্ছা, দিলারা জামান, তারপর হচ্ছে শামিলি আন্টি, আর এখনকার সময় হচ্ছে মোশাররফ করিম, যাকে সবাই পছন্দ করে। আচ্ছা, আরো শুনবো, অনেক কিছু শুনবো। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছি। ফোনে কে আছো? কি কি শুনি না, আবার বলো। হ্যালো, আমি তিতি।
তিতি তিথি। না তিথি? আচ্ছা ঠিক আছে, বলো কোন প্রীতি কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ছবি দেখি উত্তর দেবেন, ঠিক আছে? ছবি দেখো। ছবির এই পাকিস্তানি ক্রিকেটারের নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো আমি বলে দিচ্ছি। ক আহমেদ শেহজাদ, খ শারজিল খান, গ উমর আকমল। বলো। অনেক শারজিল খান। তোমার প্রিয় দল কোন দল? আচ্ছা বুঝছি, এটার উত্তর তুমি দিবে না, উত্তর সঠিক নয়, দুঃখিত। সঠিক উত্তর হচ্ছে ক আহমেদ শেহজাদ। তানহা, বিজ্ঞাপন থেকে একটু নাটকের দিকে আসি। সিরিয়াল করছো, একটি নাটক করেছো, অভিনয় কি সামনে নিয়মিত হবার ইচ্ছে আছে কিনা? যদিও তুমি বলেছো যে মডেলিং তোমার কমফোর্ট জোন, সামনে মডেলিং কমফোর্ট জোন হলে একটা টাইমে কিন্তু আমাদের অভিনয় করতে হবে, অভিনয়ে যেতে হবে। কারণ যারাই মডেলিং করেছে এখন সবাই কিন্তু আস্তে আস্তে অভিনয় চলছে। সো আমি এই প্ল্যাটফর্মে থেকে যদি এখনই অভিনয় করতে পারি তাহলে কেন যাব না? আচ্ছা, ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে অভিনয় যেটা হয় যে তুমি একটা কম্পিটিশনের কথা বলছিলে, সেখান থেকে তুমি আসলে এবং বিজ্ঞাপন করছো, অভিনয় করছো টুকটাক। পাশাপাশি আরেকটা ব্যাপার হয় না যে একটা স্কুলিং এর দরকার হয়, অনেক কিছু শিখবার দরকার হয়। আমি যা কিছুই করি না কেন, শখের বশে একটা সময় পর্যন্ত করলাম ভিন্ন কথা, কিন্তু যখন আমি সিরিয়াসলি করতে যাব সেটা কিন্তু আমার জেনে বুঝে করা উচিত। তোমার ক্ষেত্রে সেই প্রক্রিয়াটা কি বা কতটা ফিল করো? এটা একটা মজার ব্যাপার হচ্ছে, আমি স্কুলে যখন পড়তাম তখন মানে স্কুলে প্রতিযোগিতা হতো না যে অ্যাক্টিং, তো ওগুলোতে আমি ফার্স্ট হতাম। অভিনয়? হ্যাঁ, অভিনয় কৌতুকে ফার্স্ট হতাম। তো ওখান থেকে মানে টুকটাক পারতাম আমি অভিনয়। তারপর যখন লাক্সে গেলাম, ওখানে আমাদেরকে স্যার ছিল, গাজীর একাই স্যার। স্যার অনেক শেখালো, মানে অনেক, আমাদের প্রায় 20টা ক্লাসের মতো নেওয়া হয়েছিল। ওখান থেকেই আসলে অভিনয়টা শেখা পুরোপুরিভাবে। আর আমার কাছে মনে হয় আমি না ক্যারেক্টার নিতে পারি, মানে আমাকে একটা ক্যারেক্টার দিলে আমি ওটা করতে পারবো, ওভাবেই আর কি ইয়ে করা। আর আমি এখন যে কাজটা করতেছি ATN এর, ওটাতেও আমার ক্যারেক্টারটা খুবই মানে অন্যরকম একটা ক্যারেক্টার। সেটা কি রকম? এটা হচ্ছে আমার যে বস থাকে, আমি বসের সাথে মানে আমার একটা অবৈধ সম্পর্ক থাকে। সম্পর্কটা থাকার পরে একটা টাইমে আমি মানে তার থেকে চলে আসি। তো তার কিছু লোক থাকে যারা আমার উপর টর্চার করে, আমার ফ্যামিলি টর্চার করে, এদিকে পুলিশ থাকে, মানে সব মিলে একটু অন্যরকম ক্যারেক্টার ছিল। এটা অনেক এনজয় করতেছি, সিরিয়াল করতে ভালো লাগতেছে। তো সেক্ষেত্রে যখন তোমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, যেমন তুমি একটা চরিত্রের কথা বললে, আবার কোন একটা স্ক্রিপ্টে হয়তো তুমি একদম নিপাট বাঙালি একটি মেয়ে, এরকম হতে পারে। এই যে চরিত্রের সাথে মানিয়ে নেওয়া, কিভাবে আসলে এই মানিয়ে নেওয়াটা তুমি করো? বা মানে আমি যখন একটা কাজ করতে যাই, সাপোজ আমি এখন একটা গ্রামের অনেক আমার কাছে মনে হয় যে আমার ওই ক্যারেক্টারটা ভেতরে চলে আসে। আর মজার কথা হচ্ছে আমি তো গ্রামেই বড় হয়েছি, মানে ক্লাস 8 পর্যন্ত গ্রামে ছিলাম, তো ওই ক্যারেক্টারটা আমার জন্য আরো বেশি সহজ হয়। ওটাই বেস্ট আমার কাছে, যে গ্রামের কোনো কাহিনী বা যদি কোনো আল্লাহ যদি করায় কোনো মুভি করি, আমি ওই টাইপের মুভি চাই, যে গ্রামের একদম সহজ সরল একটা মেয়ে। টুইন অন প্রশ্নের উত্তর আরো একটা পেয়ে গেছি। মুভির কথাই আমি জানতে চাইতাম যে সিনেমার অফার তো পাচ্ছ, সিনেমা নিয়ে তো কথা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার সিনেমা নিয়ে প্রস্তুতি কি বা কি ভাবছো? সিনেমা এত তাড়াতাড়ি করব না, যদিও আব্বু আম্মু চায় আমি সিনেমা করি, কিন্তু আমার মতো করে এখনো আমি ওরকম প্রপোজাল পাইনি। যেমন আমি মন পড়া টাইপের অভিনয় করতে চাই, 1971 সালের কিছু কাহিনী থাকে ওই টাইপের কিছু কাজ করতে চাই, আর্ট ফিল্ম বলা চলে। কিন্তু এখন যেগুলো আছে কমার্শিয়াল ফিল্ম, ওইটা আসলে করব না। যেগুলো গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, সেই বিষয়গুলোর সাথে নিজেকে জড়াতে চাও। তাহলে আরেকটা ব্যাপার একটু আমার জানতে ইচ্ছে করছে, একটু তিক্ত তোমার জন্য প্রশ্নটা, তারপর অনেক সময় কমপ্লেইন থাকে নতুনদের প্রতি, ইনফ্যাক্ট আমি নিজেও নতুন, যে এরা অনেক বেশি ফেসবুক নির্ভর, অনেক বেশি স্টারিজম চায়, কতটা লাইক আসলো, কতটা শেয়ার হলো, কিংবা কমিটমেন্টের জায়গায় অনেকে এক না, ডেডিকেটেড না, কাজটা ওভাবে করতে চায় না। সিনিয়ররা অলওয়েজ বলে, বকাও দেয়, কাজের সময় বকা দেয়, হ্যাঁ তুমি এখন তোমার একটু পরে তোমার কাজ, তুমি এখন কেন ফেসবুকে আছো? বা যেমন আমাদের শো এর ক্ষেত্রে আমাদের যে সিনিয়র আপুর আছে, আমরা কি করি, মানে আমাদের যখন শো শুরু হবে তার আগে আমাদের রিহার্সাল হয়, তো আপুরা বড় আপুরাই এখনো লিখে রাখে যে এরপরে এইটা হবে। আমরা কি করি, ফেসবুকে মানে কি ফোনে লিখে রাখি, বলে কি আমরা এখনো লিখে রাখি আর তোমরা এখন ফোন নিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলো, মানে কতটা ইয়ে হয়ে গেছে। তো ওই সময় আসলে মনে করি যে আমরা আসলে কি বলবো, এটাকে উচিত আসলে ওটা করা, যেটা বড়রা বলছে, তাই তো? এটা বড় অনুভবের ব্যাপার। তোমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা একটু জানতে চাই। নিজেকে অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও বা মিডিয়াতে প্রতিষ্ঠিত করতে চাও, নাকি অন্য কোনো প্রফেশনে? মিডিয়াতে প্রতিষ্ঠিত হতে চাই না। আমার ইচ্ছা আছে
আমি ইভেন্ট অর্গানাইজার হব, মানে থাকে না আমার কোম্পানিতে আমি সবাইকে চাকরি দিব, আমি কারো আন্ডারে একটু চাকরি freedom করব না। থাকবে, হ্যাঁ নিজের মতো একটু এরকম চাই। আচ্ছা, সো এই সব কিছু যে করছো ফ্যামিলির সাপোর্ট কতখানি পাও? আমার ফ্যামিলির সাপোর্ট 100%। আমার বাবা চায় আমি মিডিয়াতে থাকি, আমি সিনেমা করি, আমি মিডিয়া অনেক বড় হই। আমার মা চায় তুমি তুমি কেন প্রতিদিন টিভিতে আসো না। আচ্ছা, সবার একটা দারুণ উৎসাহ তাহলে। হ্যাঁ মানে আছে। আমার থেকে আমার ফ্যামিলির মিডিয়ার প্রতি ইন্টারেস্ট বেশি। তোমার পড়াশোনা নিয়ে একটু শুনতে চাই। পড়াশোনা হচ্ছে আমি ইংলিশ অনার্স করতেছি ড্যাফোডিলে, আমার 7 সেমিস্টার। আর হচ্ছে আর পাশাপাশি সরকারি তিতুমির কলেজে আছি, ওটা হচ্ছে আমার ইসলামের ইতিহাস, ওটাতে 3rd ইয়ার শেষ, 4th ইয়ারে। তো পড়াশোনা একটা শিল্পীর জন্য কতখানি দরকার কি মনে হয় তোমার? অবশ্যই অনেক বেশি দরকার, কারণ একটা সবকিছুর শেষে কিন্তু আমাদের পড়াশোনাটা দরকার। আমি যদি রেসপেক্ট করতে না জানি, আর রেসপেক্ট আমার কোত্থেকে আসবে? শিক্ষা থেকে আসবে। সো আমার যদি শিক্ষাই না থাকে তাহলে আমি তো সাকসেস হতে পারবো না। সো আমার যেই কাজই করতে চাই না কেন আমার শিক্ষাটা অবশ্যই অনেক বেশি দরকার। আর আপনাদের যে প্রোগ্রামটা এটা তো মানে বেসিক নলেজের জন্য অনেক বেশি, যেটা আমি মানে ওরা যে কোয়েশ্চেনগুলো করছেন, ওরা যে অ্যান্সার দিচ্ছে, আমি তো মানে আমি নিজেই পারতেছি না। সেজন্যই আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে জানার আছে বলার আছে, এবং প্রাণ মিল্ক ক্যান্ডিকেও সেজন্য ধন্যবাদ আমরা সবসময় দিই। তোমাকে যে কথাটা বলতে চাই, অনুষ্ঠানের কথাই তুমি বলছিলে, কেমন লাগছে এখানে এসে শিশুদের সাথে এই আয়োজন? অনেক ভালো। আমি যখন ছোট্ট ছিলাম তখন হচ্ছে দেবাশিস দা এই প্রোগ্রামটা করতো, তখন থেকে আমি দেখতাম। আর তখন বলছে আচ্ছা আমি একটা ফোন দিই, আমি কি পারবো? আচ্ছা না পারবো না, স্ক্রিনে বসে থাকতাম না, দিব ফোন, না দিব না, না দিব না, এরকম। মানে তারপর থেকে দেখছি মানে ওই যে মানে আজকে আমি এখানে, আজকে তুমি এখানে, এবং আমাদের তোমাকে এখানে পেয়ে ভালো লাগলো। অসম্ভব সুন্দর কিছু সময় আমরা কাটালাম, আর তোমার জন্য শুভকামনা, তোমার প্রত্যেকটা সৎ ইচ্ছা পূরণ হোক সেই প্রত্যাশা। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর এনটিভিকেও ধন্যবাদ। যেতে হবে, একটি ঘোষণা সবার জন্য আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।